যা কিছু অবৈধ, যা কিছু জবরদখল করে করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে, যা কিছু জোর করে নিয়ে নেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু সরিয়ে দেওয়াই উচিত। এবার এইটা একদম পরিষ্কার একটা কথা, এর কোনো এদিক ওদিক নেই, এটার বেকার বিরোধিতা করে কোনো লাভ নেই। যা কিছু অবৈধ, যা কিছু জবরদখল করে করা হয়েছে সেই সব কিছু সরিয়ে দেওয়া উচিত এবং এটা হওয়া উচিত আইন অনুযায়ী। আমাদের রাজ্য সরকার বলছে এখন থেকে এই রাজ্যে আইনের শাসন চলবে, সেটাই একদম করে দেখানো উচিত, আইনের বাইরে গেলে চলবে না। এবার এই মুহূর্তে আমাকে আপনি গরিব মানুষের বিরুদ্ধে, আপনি গরিব মানুষের অসহায়তার কথা বুঝছেন না, আপনি গরিব বিরোধী, আপনি দালালি করছেন, এসব বলার আগে একটু 5টা মিনিট আমাকে সময় দিন। আমি যেটা বলতে চাইছি সেটা আপনি একটু শুনে নিন এবং তারপরে কমেন্টের সেকশনটা তো খোলাই রয়েছে, আপনার যা ইচ্ছে আপনি লিখে যেতে পারেন। আমার কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটোই একেবারে মাথা পেতে নেবার মতো ক্ষমতা রয়েছে। আমি সত্যি কথা বলতে অঙ্গীকারবদ্ধ, মন জুগিয়ে কথা বলার কোনো দায়বদ্ধতা আমার নেই। প্রথমেই যেটা বললাম, যা কিছু অবৈধ সেই সমস্ত কিছু সরিয়ে দেওয়াই উচিত। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটি অভিযান চলছে, যেখানে দেখা যাচ্ছে হাওড়া, শিয়ালদা এরকম যে স্টেশনগুলো রয়েছে, বড় বড় স্টেশন যেখানে ঘন্টায় লক্ষাধিক মানুষজন চলাচল করেন, সেই সমস্ত জায়গায় দখল করে যা করা হয়েছিল, অবৈধ দোকান টোকান যা ছিল সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে বা হয়েছে। এবার এই বিষয়টাকে অনেকেই প্রশংসা করে আবার অনেকেই নিন্দে করে বলছেন যে যোগী রাজ্যের মতো এখানেও বুলডোজার রাজ এসে গেছে। এবার কিছু মানুষ বলছেন যে হ্যাঁ একদম ঠিক, বেশ করেছে, এটাই তো হওয়া উচিত। আবার কিছু মানুষ বলছেন না না, সরকার যেভাবে বিষয়টা করছে সেটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না, এটা কিন্তু ভুল। আবার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বেআইনি নির্মাণ, বড় বড় বিল্ডিং, সেগুলো ভাঙার জন্যও কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে। এবার এইখানে বিষয়টা হচ্ছে যে যেটা প্রথমেই বললাম, যা কিছু অবৈধ, যা কিছু জবরদখল করে, জোর করে, অন্যায়ভাবে, অবৈধভাবে করা হয়েছে সেগুলো সরিয়ে দেওয়াই উচিত। আশা করা যায় যে এরপরে হয়তো অন্যান্য যে রাস্তা, জনবহুল রাস্তা বা যেখানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলে, সেখানে যে ফুটপাত দখল হয়ে গেছে সেদিকেও সরকার নজর দেবে এবং সেখানেও পদক্ষেপ নেওয়া হবে। এই সবটাই করা উচিত, কিন্তু সবটাই করতে হবে আইনের শাসন মেনে। যেহেতু আমাদের রাজ্য সরকার বারবার বলছে এবার থেকে আইনের শাসন চলবে, তাহলে এমনভাবে করতে হবে, আইনের আওতায় বিষয়টাকে এনে করতে হবে, যাতে পরবর্তীকালে আদালতে গিয়ে এটা খারিজ না হয়ে যায়। কারণ দেখুন, যোগী রাজ্যে এই যে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ বা বাড়িঘর ভেঙে দেওয়া হয়, সেক্ষেত্রে সব থেকে বড় অভিযোগ যেটা উঠে আসে যে ওখানে প্রমাণ দেখানোর আগেই, আইনের আওতায় বিষয়টাকে আনার আগেই বুলডোজার দিয়ে সব ভাঙা হয়ে গেছে এবং তার ফলে একটা প্রতিহিংসা পরায়ণ আচরণের কথা সামনে উঠে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় আদালতে বিষয়টা গেলে সেই ভাঙার সিদ্ধান্তটা খারিজ হয়ে যাচ্ছে, কিন্তু একবার যখন ভেঙে ফেলা হয়েছে তখন আদালতে গিয়ে খারিজ হলেও একেবারে একদিনের মধ্যেই সেই বাড়ি আবার বানিয়ে ফেলতে পারবেন এরকম ক্ষমতা তো সবার থাকে না। বা সরকারকে যদি ক্ষতিপূরণ দিতেও বলা হয়, ক্ষতিপূরণও একদিনে আসে না, সব জায়গাতেই ক্ষতিপূরণ পেতে পেতে মাসের পর মাস ঘুরে যায়, বছরও ঘুরে যায় অনেক জায়গায়। সেই কারণে এর দুটো ভাগ আছে। একটা ভাগ হলো যা কিছু অবৈধ, যা কিছু জোর করে জবরদখল করে করা হয়েছে সেগুলো অবশ্যই করে সরিয়ে দেওয়া উচিত। দ্বিতীয় ভাগ, এই পুরোটাই করা উচিত আইনের আওতায় এনে, আইনের শাসন মেনে। এই দুটো ভাগ নিয়েই আমি কথা বলবো, কিন্তু প্রথম ভাগটার কথায় আসি। নমস্কার, আমি পৌলমী। একটা ধারণা যেটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখা হচ্ছে সেটা আমি ভাঙতে চাই। ধারণাটা হলো, আপনাকে মনে করানো হচ্ছে যে একটা জায়গা আপনি যখন দেখছেন রাস্তার পাশে জবরদখল হয়ে গেছে, সেই জায়গাটায় হঠাৎ করে একটা লোক এসে বসে পড়েছে, দিনের পর দিন সে সেখানে বসে রয়েছে, সে আর উঠতে চায়নি, তাকে ওঠানো হয়নি এবং সেই জায়গাটা এইভাবে তার দখলে চলে গেছে। এইবার বছরের পর বছর সে সেই জায়গা দখল করে বসে রয়েছে, সে আর উঠবে না। বিষয়টা একেবারেই কিন্তু এতটা সহজ নয়। আপনি একবার ভেবে দেখুন, একটা জায়গা জবরদখল হয়ে গেল, ওই জায়গাটায় ইলেকট্রিসিটি কানেকশনটা তাহলে কে দিল? অবৈধভাবে হলো। তাহলে সেই অবৈধ কানেকশন যখন দেওয়া হচ্ছে তখন পুলিশ কি করছিল? পুলিশ কেন সেখানে কিছু বলেনি? পুরসভা দেখতে পায়নি, কাউন্সিলরের চোখে পড়েনি, বিধায়কই বা সেখানে কি করছিলেন কারোরই চোখে পড়েনি, কেউ কিছু জানতে পারেনি। আমি কলেজে পড়ার সময় বউবাজারের কাছে একটা ফুচকার দোকানে ফুচকা খেতাম এবং সেই ফুচকার দোকানের দাদা আমাকে বলতেন যে দিনে তাকে মোটামুটি 500 টাকা খরচ করতে হয়। 500 টাকা তার যায়। কিভাবে যায়? পুলিশ ধরলে 100 টাকা, লোকাল কনস্টেবল একজন রয়েছেন যিনি সকাল বিকাল ঘুরতে বেরোন, তাকে দেখতে পেলে সে আসলে তাকে 100 টাকা, পুরসভার একটা ছেলে আছে তাকে দিতে হয় 100 টাকা, পাড়ার কেষ্ট বিষ্টুরা এলে তাদের জন্য 100 টাকা এবং লোকাল যে ক্লাব রয়েছে তাকে দিতে হয় 100 টাকা। এইভাবে দিনে 500 টাকা চলে যাচ্ছে তার। আর আপনি ভাবছেন কেন 10 টাকায় মাত্র 3খানা ফুচকা আমাকে দিচ্ছে? আমার গল্পের কথা আপনি ছেড়ে দিন, আমি আপনাদের একেবারে রিপোর্টেড, রেকর্ডেড একটা খবরের কথা বলছি, 2023-এর কথা। 2023-এ এই খবর সামনে
সামনে আসে, কলকাতার অন্যতম জনবহুল রাস্তা, প্রচুর পরিমাণে সেখান দিয়ে গাড়িও চলে, সেটা হচ্ছে শ্যামবাজার। আপনারা জানেন শ্যামবাজারের ফুটপাথ, সেখানে প্রচুর দোকান, হকাররা রয়েছেন এবং ওটা একেবারে হকারদের প্রাইম লোকেশন বলা যেতে পারে। এবার সেইখানে ফুটপাথ দখল করা হচ্ছে। সেই দখল করা ফুটপাথের 4.5 ফুট একটা নির্দিষ্ট জায়গা, ওই 4.5 ফুট ফুটপাথের জায়গা সেটা 1.5 লক্ষ টাকার বিনিময়ে একজন আরেকজনকে দিয়ে দিচ্ছেন। মানে বলা হচ্ছে যে আপনি আমাকে 1.5 লক্ষ টাকা দিলেন, তার বিনিময়ে ফুটপাথের 4.5 ফুট জায়গা আমি আপনাকে আজীবন ভোগ দখলের জন্য দিয়ে দিলাম, অধিকারটা আপনাকে দিয়ে দিলাম। আর এই অধিকারটা কারোর কাছে ছিলই কি করে প্রথমে? ওটা তো সরকারি জায়গা। এবং আপনি আরো অবাক হয়ে যাবেন শুনলে যে এই বেআইনি জবরদখল যখন হাত বদল হচ্ছে, সেটা একেবারে আইন অনুযায়ী কোর্ট পেপারে সই সাবুত করে হচ্ছে। কোর্ট পেপারে লেখা হচ্ছে যে 1.5 লক্ষ টাকার বিনিময় এই জায়গার অধিকার আমি ওনাকে দিয়ে দিলাম। এবং এরপর আপনি আরো চমকে যাবেন শুনলে যে জবরদখল করা ওই ফুটপাথের জায়গার ভাড়া ছিল একটা সময় 5,000 টাকা। এই অধিকার হাত বদলের আগে ওখানে ভাড়া দিতে হতো 5,000 টাকা করে মাসে। আরো গল্প শুনুন, গড়িয়াহাট। গড়িয়াহাটে আমরা সবাই কখনো না কখনো গিয়ে পুজোর মার্কেটিং করেছি, বাজার টাজার করেছি। তো সেই গড়িয়াহাটের কথা বলা হচ্ছে, গড়িয়াহাট মোড়ের কাছে, একদম মোড়ে 6 ফুট লম্বা 3 ফুট চওড়া ওই ফুটপাথের জায়গা পাওয়ার জন্য প্রতি বর্গফুটে প্রায় 78,000 টাকা পর্যন্ত দাম ওঠে। মানে ওই মোড়ের ফুটপাথের জায়গা পাওয়ার জন্য, সেই জায়গা নেবার জন্য আপনাকে প্রত্যেক দিন 700 থেকে 800 টাকা ভাড়া দিতে হবে। আর আপনি যদি কিনতে চান তাহলে প্রতি বর্গফুটে 78,000 টাকা পর্যন্ত দাম উঠবে। মানে সেখানকার জায়গাটা কিনতে গেলে আপনাকে সব মিলিয়ে এই বর্গফুট অনুযায়ী যা হিসেব, সেই টাকা, আইনের যা যা কাজকর্ম আছে, কোর্ট পেপারে সই সাবুত, সে সমস্ত টাকা, পাড়ার যেসব দাদারা রয়েছেন, হুব্বারা রয়েছেন, তাদের খুশি করার জন্য টাকা পয়সা, সব মিলিয়ে মোটামুটি আপনাকে 15 লক্ষ টাকা খরচ করতে হবে। আর আপনি যদি একেবারে মোড়ে না দোকান দিয়ে একটু ভেতরের দিকে ফুটপাথের জায়গা নিতে চান, তাহলে আপনি দৈনিক 400 টাকা ভাড়ায় সেখানে জায়গা নিতে পারবেন। অথবা আপনি যদি কিনতে চান তাহলে সেখানে ভেতরের দিক হলে আপনার সব মিলিয়ে মোটামুটি 10 লক্ষ টাকা খরচ পড়বে। এবং সেখানে একজন হকার তিনি সংবাদ মাধ্যমকে বলছেন যে দেখুন, এখন নেতারা এসে যদি উঠতে বলেন তাহলে এখানকার হকাররা শুনবে কেন? কারণ যারা এই ফুটপাথের জায়গা বিক্রি করছেন আর যারা কিনছেন, দুপক্ষের মধ্যে মধ্যস্থতা তো নেতারা করাচ্ছেন। এখন যদি তারা এসে বলেন উঠে যাও, তাহলে তাদের কথা হকাররা শুনবে কেন? তারা তো টাকা দিয়েছে। এবং তারই সঙ্গে আরো একজন ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি সেই সময় সংবাদ মাধ্যমকে বলেন শ্যামবাজারের ঘটনাটা তো সামনে এসে গেছে, গড়িয়াহাটেও কোর্ট পেপারে সই সাবুত করেই সবটা হয়। বেআইনি কাজ আইনিভাবে করিয়ে দেওয়ার মতো প্রচুর লোকজন এখানে রয়েছেন, তারা সবটাই করিয়ে দেন। আপনি ভাবুন, বেআইনিভাবে ফুটপাথ যারা জবরদখল করেছে সেটা আবার কোর্ট পেপারে সই সাবুত করে সেটাকে আইনি পথে অধিকার দেওয়া হচ্ছে অন্য কাউকে, বা বিক্রি করে দেওয়া হচ্ছে অন্য কাউকে। এবং তার একটা গোটা নেক্সাস চলছে। এই নেক্সাসের মধ্যে অবশ্যই প্রশাসনও ঢুকে বসে রয়েছে, এর মধ্যে পুলিশ আছে, এর মধ্যে পুরসভা রয়েছে, এর মধ্যে পাড়ার কেষ্টবিষ্টুরা রয়েছে, এর মধ্যে সবাই মিলে ঢুকে বসে রয়েছেন। তার মানে একজন হকার যখন এই টাকাটা দিয়ে ওই জায়গাটা কিনছেন, তিনি জানেন এটা অবৈধ, যিনি বিক্রি করছেন তিনিও জানেন এটা অবৈধ, কিন্তু এভাবেই চলেছে। এইটাকে যদি আপনি শিলমোহর দেন, এটাকে যদি আপনি সমর্থন করেন, তাহলে আপনি অবৈধতাকে শিলমোহর দিচ্ছেন। এবং এই অবৈধতাকে যদি আপনি শিলমোহর দেন, তাহলে আপনি মৃত্যুকে সমর্থন করছেন, মৃত্যুর ওপরে শিলমোহর দিচ্ছেন। কেন এই কথা বলছি? প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে বর্ষাকালে অন্তত 4 থেকে 5 জনের মৃত্যুর খবর সামনে আসে। কিভাবে তারা মারা যান? অবৈধভাবে ইলেকট্রিসিটির তার যেগুলো হুকিং করা হয়েছে, সেই তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে সেই সমস্ত তার জলের মধ্যে ডুবে থাকে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষজন মারা যান। একটা ঘটনা সামনে এসেছিল কয়েক বছর আগে, যেখানে রাজভবনের সামনে একজন ব্যক্তি, একজন তরুণ যুবক এইভাবে মারা গিয়েছিলেন। একেবারে কলকাতার বুকে এরকম ঘটনা ঘটেছিল। ফুটপাথ জবরদখল করা অবস্থা, এমন অবস্থা যে ফুটপাথ দিয়ে একটা পা ফেলার জায়গা নেই, সেই কারণে বাধ্য হয়ে মাঝ রাস্তা দিয়ে চলাচল করার সময় একটি শিশু মারা গিয়েছিল। এবং সেই ঘটনা সামনে আসার পর গোটা পশ্চিমবঙ্গ কেঁপে উঠেছিল। অর্থাৎ আপনি তাহলে এই অবৈধতাকে যদি সমর্থন করেন, আপনি মৃত্যুকে সমর্থন করছেন। এই দিকে মানবিকতা দেখাতে গিয়ে আপনি দানবিকতায় শিলমোহর দিয়ে দিচ্ছেন। একটা প্রাণকে বাঁচানোর জন্য আরেকটা প্রাণের বলি হওয়ার জায়গা আপনি ছেড়ে দিচ্ছেন, সেটা কিন্তু হতে পারে না। দ্বিতীয় বিষয়, পশ্চিমবঙ্গের বুকে আপনি বেআইনি নির্মাণ ছেড়ে দিন, এরকম অনেক বিপজ্জনক বাড়ি রয়েছে যেগুলো ভেঙে ফেলার কথা। সেই বাড়ি আঁকড়ে ধরে বসে রয়েছেন লোকজন, যে বাড়িটা যদি কোনোদিন ভেঙে পড়ে তখন পুরসভা থেকে লোকজন আসবে, প্রশাসন থেকে আসবে, তারা বাড়িটা ভাঙবে এবং পুনর্বাসনের প্যাকেজ দিয়ে যাবে। পুনর্বাসন, হোয়াট আ বিউটিফুল ওয়ার্ড! কিভাবে কাজ করে এটা? কোথায় দেখতে পাওয়া যায়? আপনাদের গার্ডেন রিচের ঘটনাটার কথা মনে আছে? এখন
এখনো? গার্ডেন রিচ ফিরহাদ হাকিম, যিনি এখনো পর্যন্ত কলকাতার মেয়রের পদে বসে রয়েছেন, সেই ফিরহাদ হাকিমের একেবারে পাড়া, তার গড়, তার জায়গা, তার এলাকা, সেখানে সেই বিরাট বড় বেআইনি নির্মাণ সেই বাড়িটা কিভাবে একেবারে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল, এবং সেখানে কতগুলো প্রাণ গিয়েছিল, কত মানুষ মারা গিয়েছিলেন সেই কথাটা আপনাদের মনে আছে। সেটাও কিন্তু বেআইনি নির্মাণ ছিল। এবং সেই ঘটনা সামনে আসার পর যখন এত প্রশ্ন চারিদিকে উঠছে, তখন তো ফিরহাদ হাকিম যা সব উত্তর দিয়েছিলেন, কিভাবে হলো বেআইনি নির্মাণ বুঝতেই পারছি না, সামাজিক ব্যাধি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা হয়েছিল। এবং এত প্রশ্ন সেই সময় চারিদিক থেকে উঠছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জানা গিয়েছিল যে ওই যে বাড়িটা নির্মাণ করা হয়েছিল, অত্যন্ত খারাপ মেটেরিয়াল, অত্যন্ত খারাপ জিনিসপত্র দিয়ে ওই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, যার পরিণতি এটা হলো। এবং সেই সময় খোঁজ পড়েছিল কোন ইঞ্জিনিয়াররা স্যাংশন করলেন যে এখানে একখানা বাড়ি হবে, যেখানে অত বড় একটা বিল্ডিং হওয়ার মতো কোনো জায়গা নেই, হওয়ার কথা নয়, সেখানে ওটা হবে। কোন ইঞ্জিনিয়াররা অনুমতি দিয়েছিলেন, কারা স্যাংশন করেছিলেন? কয়েকদিন এই নিয়ে চিৎকার চেঁচামেচি হলো। 4 দিন পর দেখা গেল সেই ইঞ্জিনিয়ারদের আবার ঘরে ফিরিয়ে নেওয়া হয়েছে। এবং সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় একেবারে রিপোর্টাররা ছুটে যাচ্ছিলেন এবং হিড়িক পড়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় কত বেআইনি নির্মাণ রয়েছে, কোন বিল্ডিং সেটা হেলে পড়েছে, কোন বিল্ডিং এই কদিন পরেই বোধহয় ভেঙে পড়বে, সেগুলো খুঁজে খুঁজে বের করে দেখানো হচ্ছিল। এবং সেখানে একটা বাড়ি দেখানো হয়েছিল যে বিল্ডিংটা একটা দিকে হেলে রয়েছে। সেখানকার এক ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনার ভয় করছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন? সেই ব্যক্তির উত্তর ছিল, না না, ভয়ের কি আছে, বিল্ডিংটা তো ডান দিকে বেঁকে গেছে, আমি তো বাঁ দিকে থাকি। এই যদি যুক্তি হয় তাহলে আপনি আর কি বলবেন? উনিও সেই তাহলে অপেক্ষা করে বসে থাকবেন কখন ভেঙে পড়বে, তারপর পুনর্বাসন দেওয়া হবে আমাকে। তাহলে যা কিছু অবৈধ, যেগুলো জোর করে জবরদখল করা হয়েছে, বেআইনিভাবে তৈরি করা হয়েছে, আঁকড়ে অন্যায়ভাবে বসে থাকা হয়েছে, সেই সমস্ত কিছু সরিয়ে দেওয়াই উচিত। এগুলোকে সমর্থন করার কোনো জায়গা আছে এটা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে একেবারেই মনে হয় না। কিন্তু এখানে একটা কিন্তুর কথা বলছি, যে এই সবটাই আইন অনুযায়ী হওয়া উচিত। এই কথা কেন বলছি? কারণ আমাদের রাজ্য সরকার এই কথা বলেছে যে এবার থেকে পশ্চিমবঙ্গে সব হবে আইন অনুযায়ী, আইনের শাসন পশ্চিমবঙ্গে চলবে, এখানে কোনো স্বৈরাচারিতার জায়গা আর নেই, কোনো রকম স্বেচ্ছাচারিতা এখানে আর চলবে না, সেই দিন শেষ হয়েছে। তাই এই যে বেআইনি নির্মাণ বলুন, জবরদখল বলুন, দখল করা, সমস্ত কিছু যে মুক্ত করা হবে, সরানো হবে, সেটাও আইন অনুযায়ী, আইনের শাসন অনুযায়ী হওয়া উচিত। কিরকম, কেন বলছি এই কথা? দেখুন, প্রচুর প্রমোটাররা রয়েছেন এতদিন ধরে, যারা বিভিন্ন জায়গায় বেআইনি কাজকর্ম করে গেছেন, বেআইনি নির্মাণ করেছেন, পুকুর বুঝিয়েছেন, তার উপরে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছেন। তারা এখন বর্তমান শাসক দলের দিকে ঝুঁকে পড়ছেন, আরো বেশি করে ঝুঁকে পড়তে চাইবেন। এবং দেখুন, আমরাও তো ঘাসে মুখ দিয়ে চলি না, একটা রাজনৈতিক দলও ঘাসে মুখ দিয়ে চলে না। তারা যে বিভিন্ন রকম প্রসাদ দিতে চাইছেন এখন বর্তমান শাসক দলকে, সেটা অনেকেই যেমন নিচ্ছেন না, আবার অনেকেই নিতে রাজি হচ্ছেন, হয়ে যাবেন এরপরেও। এবার যদি তারাই সেই বিষয়টার মধ্যে আবার ঢুকে পড়েন, তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ এতদিন দেখা গেছে এই সমস্ত প্রসাদ নিত প্রশাসন সেই কারণেই, যে জায়গায় কোনো কিছু ভাঙার কথা নয় সেটা 10 মিনিটের মধ্যে ভেঙে পড়ছে, আবার যেটা 10 দিনের মধ্যে ভেঙে দেওয়া উচিত সেটা দেখা যাচ্ছে 10 বছরেও ভাঙা হচ্ছে না। সেই পরিস্থিতি, সেই বেআইনি পরিস্থিতি যেন তৈরি না হয় এবার। তৃতীয় বিষয়টা হচ্ছে, পরপর দুটো জায়গায় এইভাবে যখন উচ্ছেদের পদক্ষেপ নিতে সরকার গেছে, সেখানে আদালতের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আদালত স্থগিতাদেশ দিচ্ছে। কোন আদালত? কলকাতা হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই আইনের ব্যাপারটা কিছুটা হলেও জানে। তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি বলা হচ্ছে? অবৈধ জিনিসপত্র সেটা ভাঙতে অসুবিধাটা কোথায়, সেটা সরিয়ে দিতে অসুবিধা কোথায়? হাইকোর্টের যেটা বক্তব্য, আদালতের যেটা বক্তব্য, সেটা হচ্ছে আইন না মেনে কোনো কিছু ভেঙে ফেলা যাবে না, সমস্ত কাজটাই করতে হবে আইন মেনে, আইনের মধ্যে থেকে সবটা করতে হবে। একটা আবাসন যদি আপনি ভাঙার সিদ্ধান্ত নেন, উচ্ছেদের সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে সেটা কেন অবৈধ, কেন এখানে জরুরি ভিত্তিতে উচ্ছেদের প্রয়োজন রয়েছে, কতটা বিপদ রয়েছে ওই আবাসন থাকলে, সেই সমস্ত কিছু আদালতকে জানাতে হবে, সেটা সমস্ত কিছু আদালতের সামনে প্রমাণ করতে হবে, তারপর যা পদক্ষেপ নেবার সেটা করতে হবে। অর্থাৎ জাস্ট মনে হলো তাই করে ফেললাম, করলে চলবে না। অবৈধ জিনিস সরবে, যা জবরদখল করে তৈরি সেগুলো সরানো হবে, কিন্তু সেটা আইন মেনে করতে হবে। মানে আপনি মনে করুন যে একটা জায়গায় যদি একটা বাড়ি থাকে বা একটা কোনো দোকান যেটা সরাতে হবে, উচ্ছেদ করতে হবে বা ভাঙতে হবে, সেক্ষেত্রে একটা 45 দিনের সময় নিতে পারে সরকার, একটা নোটিশ দিতে পারে যে তোমাদের কাছে বৈধতার কি কাগজপত্র আছে সেসব দেখাও। যদি তারা দেখাতে পারে ভালো, না দেখাতে পারলে ব্যাস, তারপর এরপর যা পদক্ষেপ সরকারের নেবার সেটাই
তারা নেবে। মানে ব্যাপার হচ্ছে তোমাকে সময় দেওয়া হলে এর মধ্যে হয় তুমি নিজেই বৈধতার সার্টিফিকেট আমাকে দেখাও, তোমার কাগজপত্র দেখাও, না পারলে নিজেই সরে যাও, কারণ আমরা কিন্তু এরপর এই অবৈধ জিনিসটাকে সরিয়ে দেব। এবং তার মাধ্যমে যেটা হবে, এই প্রমাণটা যদি আদালতের সামনে রাখা যায় তাহলে এই স্থগিতাদেশও আর দেখতে হবে না। এবার এইখানে আপনি বর্তমান সরকারকে খুব পছন্দ করতে পারেন বা খুব অপছন্দ করতে পারেন, তার সঙ্গে বৈধতা বা অবৈধতার কোনো সম্পর্ক নেই। বৈধতা আর অবৈধতার সম্পর্ক প্রমাণের সাথে, যেটার প্রমাণ দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হবে, এবং সেই প্রমাণটাকে সামনে রেখে কাজ করলেই আর কোনো অসুবিধার জায়গা থাকবে না। সরকার যেমন এটা বলতে পারে না যে এখানে আমি দিয়েছি জমি বলেই এটা বৈধ, তেমনই আবার সরকার এটাও বলতে পারে না যে আমি ভেঙে দেবো বলছি, আমি বলছি তাই এটা অবৈধ। সবটাই প্রমাণের বিষয় রয়েছে। দেখুন, প্রতিহিংসা পরায়ণ একটা সরকারই যদি দরকার হবে, প্রতিহিংসার পরায়ণ একটা সরকারই যদি বাংলার মানুষ চাইবে, তাহলে তো আগের সরকারকেই রেখে দিত, তাহলে তার এই সরকারকে আনতো না। দেখুন, একটা বুলডোজার হ্যাপি সরকার বাংলার মানুষ তো চায় না। বাংলার মানুষ চায় আইনের শাসন মেনে চলা সরকার, এবং বর্তমান সরকারের তরফ থেকেও কিন্তু সেই প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে যে এবার থেকে পশ্চিমবঙ্গ চলবে আইনের শাসন মেনে। একদম শেষে আবারও বলি, যা কিছু অবৈধ জবরদখল করা, জোর করে নেওয়া হয়েছে, অন্যায় করে তৈরি করা হয়েছে, সেই সমস্ত কিছু সরে যাওয়া উচিত। একদম পরিষ্কার কথা, সেই সব কিছু সরে যাওয়া উচিত, এবং সরকারের সেটা করা উচিত আইন মেনে, আইনের শাসন অনুযায়ী সেটা করা উচিত। রাজ্য সরকার বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যারা রয়েছে, সেই রাজ্য সরকার যদি কথায় আর কাজে এক হয়, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য হয়। এই সমস্ত অবৈধ জিনিসপত্র সরে যাওয়া উচিত, আইন অনুযায়ী সেগুলো সরে যাওয়া উচিত। এটার বেকার বিরোধিতা করার কোনো মানেই হয় না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।